দশমীর পুণ্য লগ্নে আজকে 11ই আগস্ট এই মুহূর্তে আমরা বসে আছি কলকাতার পার্কস্ট্রিট অঞ্চলের এমএলএ হোস্টেলে। কারণ আমরা আজকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ, বলা যেতে পারে আনপ্লাগড একটা ইন্টারভিউ আমরা সংকেত মিডিয়ার দর্শকদেরকে দেখাতে যাচ্ছি। কারণ দক্ষিণ দিনাজপুরের যে প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুর, সেই জেলার গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস গত 23 জুলাই রাজ্যের তৃণমূলের যে গোটা রাজ্য জুড়ে রদবদল হয়েছে পার্টির অন্দরমহলে, সেখানে গৌতম দাস কিন্তু জেলা সভাপতি নিযুক্ত হয়েছেন। সেই সভাপতি নিযুক্ত হওয়ার পর আজকেই প্রথম তিনি কোনো চ্যানেলে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে বসছেন এবং আমরাই প্রথম সংকেত মিডিয়ার পক্ষ থেকে একাধিকবার জানিয়েছিলাম যে এর আগে যিনি সভাপতি ছিলেন তার বিভিন্ন কাজকর্ম, সেই কাজকর্মে অনেকগুলো করাপশনের প্রশ্ন উঠেছিল, অনেক রকম সমস্যার কথা উঠেছিল, যেগুলো কিন্তু সংকেত মিডিয়ায় জানানো হয়েছিল। এবং তারপরেই হয়তো তৃণমূলের সুপ্রিমো বা পিকে তারা হয়তো ভাবনা চিন্তা করেছেন এবং তারপর একটা রদবদল হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা 7টা জেলায় রদবদল হয়েছে, তার মধ্যে এই দক্ষিণ দিনাজপুরেও একটা রদবদল হয়েছে। এবং আমরা দেখেছি কিন্তু যে নতুন কমিটি, একেবারে নতুন কমিটি তৈরি হয়েছে এবং সেখানে সভাপতি হিসাবে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস, যার একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে তুলনামূলকভাবে কিন্তু রাজ্য রাজনীতিতে যেসব বিধায়কদের একটা স্বচ্ছ ভাবমূর্তি এখন অব্দি রয়েছে, তার মধ্যে গৌতম দাস অন্যতম। দল কি তরুণ তুর্কি গৌতম বাবুকে দিয়ে 2021-এর যে ভোট বৈতরণী সেটা পার করার চেষ্টা করছেন? আমরা এগুলো সবই জেনে নিতে চাইবো। গৌতম বাবু নমস্কার এবং আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। জেলাতে আপনি নবনিযুক্ত সভাপতি, কেমন লাগছে সভাপতি হয়ে? হ্যাঁ, আমি প্রথমেই বলি যে আজকে জন্মাষ্টমী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আপনাদের মাধ্যমে সকলকেই জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। দেখুন, রাজনৈতিক কর্মী হিসেবে তো দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। দল একটা দায়িত্ব দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করবার দায়িত্ব দিয়েছে। তো আমি সবার আগে দলের কর্মী, তা নিশ্চয়ই এটা আমার কাছে ভালো লাগার তো নিশ্চয়ই। কারণ আমার কাছে এটা মনে হয়েছে যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়ে সেটা আমার কাছে অত্যন্ত সম্মান। তবে এটা প্রমাণ হবে তখনই যখন কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হবে যে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসকে আমরা সংগঠিত করতে পেরেছি। আমার মনে হচ্ছে যে কাজ করতে আমার একটা যে কাজ করবার যে ইচ্ছা সবসময় মানুষের সঙ্গে থেকে, তার জন্য আমার ওটাও ভালো হচ্ছে। প্রথমেই একটা অন্যরকম প্রশ্ন করিনি আপনাকে, কারণ 2019-এর ভোটের আগে এবং ভোটের পরবর্তী এই দুটো সময় ধরে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতে তৃণমূলের অন্দরমহলে কিন্তু বিভিন্ন রকম করাপশনের কথা বারে বারে শোনা যাচ্ছিল। এবং আমরা জানি না 2019-এর যে ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টের পিছনে এই করাপশন বা অন্তর্দ্বন্দ্ব সব মিলিয়ে একটা কিন্তু রেজাল্ট এসেছিল। আপনি নবনিযুক্ত সভাপতি, আমি যে সময়ের কথা আপনাকে বললাম সেই সময় দুজন সভাপতি চেঞ্জ হয়েছেন। প্রথমে একটা সভাপতি ছিলেন, তিনি চেঞ্জ হলেন এবং তারপরে আপনি এসেছেন। তো আগের সভাপতিরা যে ধরনের কাজ করেছেন তার থেকে আপনি কতটা আলাদা বা ব্যতিক্রমী হতে পারবেন? আমার প্রথম কথা হচ্ছে, আগে যারা দলের সভাপতি হিসেবে কাজ করেছে নিশ্চয়ই তারা দলের হয়েই কাজ করেছে, দলের ভালোভাবেই কাজ করেছে। তবে কাজ করতে গিয়ে কখনো কখনো কারো হয়তো কারো নিজের সজ্ঞানে হয়ে যায়, আবার কখনো তারা অজান্ত কখনো ভুল হতে পারে। আমার মনে হয় আমার আগে যারা সভাপতি ছিল তারা দলের হয়েই কাজ করেছে। আর একটা যেটা বিষয়, করাপশনের বিষয় যেটা আপনি বলছেন, আমার খুব পরিষ্কার কথা, করাপশনের বিষয় নিয়ে আমার কাছে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে, যে অবশ্যই সেটা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। দলের কোনো নেতা, দলের কোনো প্রভাবশালী ব্যক্তি, দলের কোনো জনপ্রতিনিধি সরাসরি করাপশনের সঙ্গে যুক্ত হয় বলে প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে নিশ্চয়ই দলের অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু এটা ফ্যাক্ট, শুধুমাত্র বদনাম করবার জন্য করাপশনের তালিকায় নিয়ে চলে আসা, প্রমাণ করবার আগেই সে করাপশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এটা আমি কিন্তু কখনো বিশ্বাস করতে রাখি। কারণ দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে একটা ট্র্যাডিশন লক্ষ্য করা যাচ্ছে যে কোথাও কোথাও অন্যায়ভাবে কাউকে করাপশনের সঙ্গে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই খেলাটা কারা খেলছেন, কি কারণে খেলছেন, আমার মনে হয় একটা সময় নিশ্চয়ই এটা প্রকাশিত হবে। করাপশনের ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ তখনই হবে। একটা সময় দক্ষিণ দিনাজপুর মানেই ছিল বামফ্রন্টের ঘাঁটি, মূলত আরএসপির ঘাঁটি। এখনো ওদের হাতে দুটো বিধানসভা রয়েছে। পরবর্তী সময় তৃণমূল সেই জেলাতে থাবা বসিয়েছিল 2011 পরবর্তী সময়গুলো। কিন্তু 2019 আমরা দেখেছি যে বিজেপির হঠাৎ কোথাও ওই জেলায় বারবারন্ত শুরু হয়েছে। লোকসভা এখন ওদের হাতে, সামনে 2021-এর বিধানসভা ভোট। কিভাবে বিজেপিকে টক্কর দেবেন আপনি নতুন সেনাপতি হয়ে?
দেখুন 2019-এর লোকসভা নির্বাচন গোটা শুধু আমাদের রাজ্যে বা আমাদের বালুরঘাট লোকসভায় নয়, গোটা দেশে একটা অন্য বাতাবরণ তৈরি করেছে, যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। এবং আমরা যে দেশে বাস করি, আমাদের যে গণতান্ত্রিক চিন্তাভাবনা, আমাদের যে ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা, সেখানে সেই ক্ষেত্রে একটা বড় আঘাত এনেছিল। তবে বালুরঘাট লোকসভায় বিজেপি জেতেনি, এটা খুব পরিষ্কার করে বলে দিই। বালুরঘাট লোকসভায় বিজেপিকে জেতানো হয়েছিল। এই জেতানোর ক্ষেত্রে বিজেপির যতটা বা জেতার ক্ষেত্রে বিজেপির যতটা অবদান আছে, তার থেকে আমার মনে হয় বড় অবদান আমরা যারা সেই এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তাদের বোধহয় কোথাও একটা অবদান রয়ে গেছে বিজেপিকে জেতানোর ক্ষেত্রে। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আপনি অন্তর্দ্বন্দ্বের কথা স্বীকার করে না, এটাকে আমি অন্তর্দ্বন্দ্ব বলবো না, এটাকে আমি অন্তর্ঘাত বলবো। আচ্ছা, আমি অন্তর্দ্বন্দ্ব আর অন্তর্ঘাত দুটো কথা একটু আলাদা আলাদা। অবশ্যই এটা একটা অন্তর্ঘাত। কারো মনের মধ্যে একটু ইচ্ছা হয়েছে দলটাকে একটু আঘাত করবার, কারো একটা সংগঠিত কিছু মানুষের মনে হয়েছে বোধহয় এই দলটাকে একটু আঘাত, এই দলের এখানে যিনি প্রতিনিধিত্ব করছেন তাকে একটু আঘাত করা যায় কিনা। এই অন্তর্ঘাতের জায়গাটা একটা অত্যন্ত ভয়ানকভাবে কাজ করেছে। তাছাড়া বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস অত্যন্ত সংগঠিত ছিল। বালুরঘাট লোকসভায় আমরা কখনোই হারানোর মতো জায়গায় ছিলাম না, বিজেপির আমাদের হারানোর মতো কোনো শক্তিই ছিল না, কিন্তু আমাদের অন্তর্ঘাত বালুরঘাট লোকসভায় আমরা হেরে যেতে বাধ্য হয়েছি। আপনার কথার রেশ টেনে বলি, গত ফেব্রুয়ারি মাসে আমরা যখন তদন্তন সভাপতি তৃণমূলের অর্পিতা ঘোষের সাথে একটা ইন্টারভিউ করেছিলাম, তখন অর্পিতা দেবী বলেছিলেন সরাসরি যে বিপ্লব মিত্র সরাসরি আমাকে হারিয়ে দিয়েছে। বিপ্লব মিত্র চাউর করে দিয়েছিল যে 1.5 লাখ ভোটে হারবো, আমি তো শেষ অব্দি 30,000-এর কাছাকাছি ভোটে হেরেছি। সরাসরি উনি তদানীন্তন সভাপতি বিপ্লব মিত্রর নামে কিন্তু তোপ দেখেছিলেন। আপনি কি বলবেন? দেখুন, আমি আপনাকে একটু খুলে বলি বিষয়টা। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আমার দেখে নেওয়া রাজনীতিকবিদদের মধ্যে ব্যক্তিগত রাজনৈতিকবিদ যদি বলা যায় যে একজন ব্যক্তির উপরে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করি। একজনের কারো পক্ষে একটা দলকে হারিয়ে দেওয়া বা একজনের কারো পক্ষে একটা দলকে জিতিয়ে দেওয়া, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। এছাড়া এই বাংলাতে বা আমাদের বাংলার যে জেলাগুলোতে আছে এরকম কোনো নেতা আছে বলে বিশ্বাস করি। তাই একইভাবে দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রেও আমি জানি না অর্পিতা ম্যাডাম কেন বলেছিলেন, কি কারণে বলেছিলেন। হ্যাঁ, সেই সময় কিছু মিডিয়াতে কিছু কথাবার্তা বেরিয়েছিল যে উনি 1.5 লাখ ভোটে হেরে যাবেন, উনি প্রার্থী হিসেবে জিততে পারবেন না। এই কিছু কথা হয়তো নেগেটিভ কর্মীদের মধ্যে একটা বার্তা অবশ্যই পৌঁছেছে। তবে আমি এটা বিশ্বাস করি না যে এরকম কোনো বিষয় আছে যে বিপ্লব মিত্রই সরাসরি হারিয়ে দিচ্ছে, বিপ্লব মিত্র না বা ভোট করলে হয়তো জিততো। আমি এটা বিশ্বাস করি না। আমার যেটা মনে হয়েছে আমি পরিষ্কার করছি যে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সেই সময় বালুরঘাট লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমি অত্যন্ত মনপ্রাণ দিয়ে নির্বাচনটা করার চেষ্টা করেছি এবং বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। তাতে আমার যেটা মনে হয়েছিল যে দলের কিছু মানুষ যারা দলের সঙ্গেই আছে, তারা দলের কিছু নেতৃত্বের উপরে বিরক্ত। তাদের দলের প্রতি কোনো রাগ ছিল না, নেতৃত্বের উপর রাগ ছিল। যাদের মনে হয়েছিল যে দলের থেকে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, দলকে ছোট করা হচ্ছে। এই যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা, এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনার আক্রোশটাই ভোটের বাক্সে গিয়ে প্রতিফলিত হয়েছিল বালুরঘাট লোকসভা নির্বাচন। কিন্তু সেভাবে আপনি বলছেন যে বিপ্লব মিত্র কখনোই জেলার ভোটে ফ্যাক্টর নয়। না, আমি এটা একবারও আপনাকে বলিনি বিপ্লব মিত্র জেলার ভোটে ফ্যাক্টর নয়। বিপ্লব মিত্র সিনিয়র লিডার, দীর্ঘদিন তিনি অবিভক্ত দিনাজপুরের রাজনীতির সঙ্গে যুক্ত, অত্যন্ত সিনিয়র লিডার। অতএব সেক্ষেত্রে বিপ্লব মিত্র জেলাতে ফ্যাক্টর নয় এই কথা বলবার অধিকারই আমার কখনো থাকে না। তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, অনেক বিচক্ষণ রাজনীতিবিদ। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলেছি আমার মধ্যে আপনার বুঝতে ভুল হয়েছে যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি যদি বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে যে একজনের নামের উপরে একটা দল চলতে পারে, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। আর দ্বিতীয় কারো পক্ষে জেতা বা হারা একজনের নামের উপরে সম্ভব নির্ভর করে, মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিলে দ্বিতীয় কোনো নাম আমার মনে হয় না কোথাও খুঁজে পাওয়া যাবে। জেলা সভাপতি হিসেবে আপনি 23 তারিখে দায়িত্ব পেয়েছেন, আজকে 11 তারিখ, 18 দিন মতো হয়েছে। একটা দক্ষিণ দিনাজপুরের জেলা বা জেলার মানুষজন তারা একটা আশা নিয়েছিল যে জেলাতে হয়তো এবার নতুন মুখেরা এসেছেন, তারা হয়তো করাপশন ফ্রি তুলনামূলকভাবে ভালো কাজকর্ম করবেন এবং নতুন মুখেদের কাছ থেকে নতুন কিছু আশা করবেন। কিন্তু আপনি আসার পরই দেখা গেল যে পুরনো মুখকে দলে ফিরিয়ে আনা হলো, বিপ্লব মিত্রকে আবার বিজেপি থেকে তৃণমূলে চলে এলেন। কিভাবে দেখছেন বিষয়টা? কোথাও কি আপনার উপর কিছু দায় চাচ্ছে? দেখুন, বিপ্লব মিত্র বিজেপিতে গেছিলেন, তৃণমূল কংগ্রেস বিপ্লব মিত্রকে দল থেকে বের করে দেয়। মানে উনি ওনার স্বার্থের জন্য গেছিলেন? আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। বিপ্লব মিত্র বিজেপিতে গেছিলেন, তার কোথাও মনে হয়েছিল তার বিজেপিতে যাওয়া উচিত।
উনি দলে ফিরেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেস ওনাকে দলে জায়গা দিচ্ছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী বিপ্লব মিত্রকে আমাদের যেভাবে দলে কাজে লাগানো উচিত আমরা নিশ্চয়ই সেভাবে দলে লাগাবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যদি এই আবার ফিরে আসি, ফেব্রুয়ারি মাসের যে ইন্টারভিউ হয়েছিল তদন্ত সভাপতির সাথে, তিনি সরাসরি বলেছিলেন যে বিপ্লব মিত্র গাদ্দার, এবং একদম অন ক্যামেরা বলেছিলেন যে উনি গাদ্দারি করে আমাকে হারিয়ে দিয়েছেন। কোন গাদ্দারকে আবার ধরে নিতে হলো? রাজনীতির প্ল্যাটফর্মটা আস্তে আস্তে বোধহয় আমরা কোথাও একটা অন্ধকারে হারিয়ে যাচ্ছি। বিগত দিনের কথার সঙ্গে আজকের কথা যখন ডিফারেন্স হয়ে যায় তখন সত্যিই আমাদের গ্রহণযোগ্যতা হারায়। আমি গৌতম দাস বোধহয় তার থেকে বাঁচি। মানে আপনাদের এটা অস্বীকার করবার কোনো কারণ নেই যে আমি 2016-তে বিরোধী দলের হয়ে লড়েছি, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে যদি সেই সময়টা আমার বক্তব্যের ফুটেজ কারো কাছে থাকে, যদি তারা শুনে থাকেন আমার গোটা বিধানসভা এলাকা জুড়ে আমি যা বলেছি, আমার কিছুটা অন্ততপক্ষে মিল বা অমিল কিছু একটা খুঁজে পাওয়া যাবে। তবে আমিও তার থেকে বাদ যাই না। আমি নিজেকে আলাদা করে বলবো যে আমি কোথাও কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি, আমি সব ঠিক করেছি। আমি তো অন্যায় করেইছি। 2016 সালে যাদের বিরোধীদের হয়ে নির্বাচনে লড়ে যেতে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। তবে কর্তার কে কাউকে বলতে পারে, আমি কাউকে এই ভাষাটা ইউজ করি না। আমি মনে করি রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট মিত্র বলে কিছু হয় না। যে কোনো মুহূর্তে যে কারো যেরকম প্রয়োজন হতে পারে, আবার যে কোনো মুহূর্তে যে কাউকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। অর্থাৎ এই গদ্দার কথার সঙ্গে আমি যাচ্ছি না। একটা কথা আছে জেলার মধ্যে যে আপনি বিপ্লব মিত্রর সাহায্য নিয়ে গঙ্গারামপুর ভোটে বিধানসভাতে জিতে এসেছিলেন। সেই সময় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেরকম ভাবে শেষ কিছুদিন অবধি ছিল, সেই একই রকম ভাবে 2016-তেও যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের কারণেই বিপ্লব মিত্র আপনাকে সাহায্য করেছিলেন জেতার জন্য, এবং পরবর্তী সময় আপনি তৃণমূলে চলে আসেন। এখন এরকম একটা কথা চলছে যে সেই কারণেই হয়তো গৌতম বাবুই কিছুটা চেয়েছিলেন যে বিপ্লব মিত্র দলে ফিরুক। আপনার সত্যটা জানছি। আমি আপনার প্রথম কথার উত্তর দিই। 2016 নির্বাচনে বিপ্লব বাবু তৃণমূলের প্রার্থী ছিলেন। হরিরামপুরে গঙ্গারামপুর সত্যেন্দ্রবাবু ছিলেন। হরিরামপুরে বিপ্লব বাবু তৃণমূলের অত্যন্ত দায়িত্বপূর্ণ লিডার ছিলেন। বিপ্লব বাবু আমার হয়ে কোথাও ভোট করেছেন? এখন কারা আমার হয়ে ভোট করলো সেটা আমার দেখার বিষয় বোধহয় নয়। তৃণমূল কংগ্রেস আমার হয়ে ভোট করে, যারা সেই সময় একটা বিরোধিতা জায়গায় ছিল, তারা হয়তো আমার জন্য ভোট করেছিল সেই সময়। কিন্তু আমি তো এখন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে আমার দায়িত্ব। আর সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বিপ্লব বাবুকে ফিরিয়ে আনা, আমার হাত ধরে বিপ্লব বাবুর আশা, এটা কোনোটাই আমি বিশ্বাস করি। আমি জেলা প্রেসিডেন্ট, আমি আমার কথায় বা কারো কথায় আমি জেলা প্রেসিডেন্ট হয়েছি, সেটাও যেরকম আমি বিশ্বাস করি না। আমার মনে হয় দল আমাকে যতক্ষণ দায়িত্ব দিয়ে রাখবে, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আমার দায়িত্ব আমার একদম দলের মর্যাদা রেখে, দলের সম্মান রেখে আমি আমার দায়িত্ব পালন করব। বিপ্লব বাবুকে রাজ্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, আমাকে জেলা প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকতে বলেছি, আমি উপস্থিত থেকেছি। এর থেকে বেশি কিছু সেই অর্থে আপনার কোনো ভূমিকা নেই এক্ষেত্রে? না, এক্ষেত্রে আমার ভূমিকা থাকার বিষয় নয়, কারণ আমার সেই অধিকারের মধ্যেই পড়ে না এটা। কারণ আমি তখন জেলা প্রেসিডেন্টও ছিলাম না। আমি জেলা প্রেসিডেন্ট ডিক্লারেশন হওয়ার পরে বিপ্লববাবু দলে এসেছি, কিন্তু খুব অল্প সময়। এই ক্ষেত্রে রাজ্য পার্টির নির্দেশটাই সব থেকে বড় নির্দেশ। রাজ্য পার্টি যাকে দলে নিয়ে কাজ করতে বলবে তাকে নিয়ে কাজ করতে পেরেছি। কিছুদিন ধরে একটা গুঞ্জন চলছিল যে অর্পিতা দেবী জেলা সভাপতি থেকে সরলে বিপ্লববাবু ফিরে আসবেন। আপনি এই গুঞ্জনটাকে কি সমর্থন করেন? না, আমি ব্যক্তিগতভাবে এই গুঞ্জনটাকে সমর্থন করি না। আপনি সভাপতি হওয়ার পর কি ভেবেছেন যে কিভাবে জেলাটাকে চালাবেন? দেখুন, আমি আপনাদের প্রথমেই বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় সভাপতি করেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা রোজ বলেন প্রত্যেকটা সভা সমিতিতে, যে তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী, যারা রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলের ঝান্ডাটাকে সামনে রেখে মমতা ব্যানার্জি নেওয়ার জেলায় এগিয়ে যায়। তা আমার মনে হয় দক্ষিণ দিনাজপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুথ স্তরের কর্মীদের তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছে। তাই আমি সবার আগে বলবো যে বুথ স্তরের কর্মীদের যোগ্য সম্মান এবং মর্যাদা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের এই বিজয় হচ্ছে আমার প্রাণ পাচ্ছি। লাস্ট 1 বছর ধরে আমরা জেলাতে বুথ স্তরে কাজ করে দেখেছিলাম যে নিচু তলার কর্মীদের মধ্যে কিন্তু একটা করাপশন তৈরি হয়ে গেছিল।
একদম পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে মানে জাস্ট একটা সই করানোর জন্য পয়সা চায়, এইরকম জায়গা তৈরি হয়েছিল। আমরা আপনার কাছেও ইন্টারভিউ করার সময় গতবার জিজ্ঞেস করেছিলাম, বাকি সমস্ত জায়গায় বলেছিলাম, তখন অবজারভার ছিলেন রাজীববাবুকে আমরা এই তথ্য দিয়েছিলাম, আরো যেখানে যেখানে দেবার আমরা দিয়েছিলাম। এটা একটা বড় সমস্যা বোধহয় জেলার মধ্যে ছিল, আপনি কিভাবে পাল্টাবেন? দেখুন, অভিযোগ অনেক সময় সবটাই কিন্তু সত্য প্রমাণিত হয় না। আমি সভাপতি হওয়ার পরে আমি সমস্ত ব্লকগুলোকে নির্দেশ দিয়েছি, অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছি যারা এখানে আছে, যে এই ধরনের করাপশনের কোনো খবর যদি আপনাদের কাছে থাকে আপনারা পার্টিকে অবশ্যই জানাবেন। পার্টি সেকেন্ড টাইমের মধ্যে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, তদন্ত সময় কোনো রকম কম্প্রোমাইজ হবে। আপনি যে কথা বলছেন, যদি এরকম কোনো ঘটনা কোথাও ঘটে থাকে, তৎকালীন সভাপতি বা তৎকালীন দলের যারা নেতৃত্ব ছিলেন তারা কি কতটা অ্যাকশন নিতে পেরেছে নিতে পারেনি, আমি সেই লাইনে যাচ্ছি না। আমার পরিষ্কার লাইন, সই করাতে গিয়ে টাকা নেবো, ঘাট দিতে গিয়ে টাকা নেবো, যদি পার্টির নলেজে আসে, যদি পার্টিকে জানায় এবং আমরা যদি জানতে পারি তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, সেটা তো ভালো করে। আপনি বলছেন দলকে যদি জানায় বা আপনাকে যদি জানায়, জানানোর পদ্ধতিটা কি হবে? গতবার এটা নিয়ে আমরা যখন তদানীন দল সভাপতিকে বলেছেন, তিনি বলেছেন আমাকে যদি লিখিত দেয় তবেই আমি দায়িত্ব নেব। আমার কাছে, আমি একটা বলি, আমার কাছে লিখিত দেওয়ার কোনো ব্যাপার নেই। ওভার টেলিফোনেও যদি আমি জানতে পারি যেরকম কোনো ঘটনা ঘটছে, দলের সোর্স সেখানে কাজ করবে, দলের যারা দায়িত্বপূর্ণ আছে, দরকার হলে আমি নিজেও যদি পারি তদন্ত সাপেক্ষে সেটাকে তুলে আনা, সবসময় লিখিত জানাতে হবে এবং কিছু ব্যাপার নয়, তাহলে নিশ্চয়ই সেখানে কড়া পদক্ষেপ। এই ধরনের নোংরামি দল তৃণমূল কংগ্রেস। আপনি বলছেন আপনাকে ফোনেও জানাতে পারে। আমরা 10 মিনিট আগে এসেছি, আমরা দেখলাম যে ইন্টারভিউ শুরু হওয়ার 10 মিনিট আগে দেখেছি 50টা ফোন এসছে প্রায় আপনার। আপনি কিভাবে সামলাবেন তাদের? না দেখুন, একার পক্ষে এটা সামলানো সম্ভব নয়। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস কেউ একা করবে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস একটা পরিবার। এই পরিবারের সকল সদস্যদের স্বাধীনতা দেওয়া উচিত, তাদের কাজ করবার স্বাধীনতা দেওয়া উচিত, তাদের মত প্রয়োগ করার স্বাধীনতা দেওয়া উচিত, এবং সেই কাজ করবার স্বাধীনতা এবং মত প্রয়োগ করবার স্বাধীনতার মধ্য দিয়ে আমি সভাপতি হিসেবে তাদের সঙ্গে থেকে আমরা যদি কাজটাকে ভাগ করে নিই। ধরে নেন আমার কাছে এখন একটা অভিযোগ হলো, আপনার বসে থাকতে থাকতে হয়তো গোয়ালগঞ্জ ব্লক বা হরিরামপুর ব্লক থেকে, আমার তো সেখানে তৃণমূল কংগ্রেসের দায়িত্বপূর্ণ লোকেরা আছে, আমাকে তো কাউকে বিশ্বাস করতে হবে। আমি যদি তাদেরকে সেটা রেফার করি যে এইরকম একটা ঘটনা ঘটছে, ইমিডিয়েট দেখে নেওয়া, যদি সেরকম মনে হয় তাহলে অ্যাকশন নেওয়া, আমি তাদের সেই রাস্তাতেই হাঁটছি। দেখুন, এটা অনেক সময় এরকম হয় যে এগুলো ক্যামেরার সামনে বলা হয়, কাজের সময় হারিয়ে যায়। প্রচুর নেতারা এরকম বলেন সব জায়গাতেই, সেটা আলটিমেটলি কার্যে পরিবর্তিত হয় না। আপনি তার থেকে কিভাবে বাইরে বেরিয়ে কাজ করবেন? সময় শেষ কথা বলে। 23 তারিখে আমি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী আমাকে দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি হিসেবে মনোনীত করেছে। আমার মনে হয় আমার একটু সময় দরকার, আর সময় হলে বুঝতে পারবেন যে কথা কাজের মধ্যে মিল কতটা রয়েছে। শুনুন, 100% কখনো দেওয়া যায় না, তবে আমার দেওয়ার চেষ্টাটা 100%। ক্যামেরার সামনে আমি আপনাকে যা বললাম, বাস্তবে সেটাকে প্রমাণ করে দেওয়াটাই হচ্ছে একমাত্র একজন রাজনীতির কর্মীর কাজ। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, আমি বিধায়ক হিসেবে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাকে কথাগুলো বললাম। এই কথাগুলো বাস্তবায়িত যদি করতে না পারি, দল তৃণমূল কংগ্রেস যদি করতে না পারে, তাহলে দল ডেভেলপ হবে। দেখুন, আপনি যে কথাগুলো বলছেন তার প্রেক্ষিতে বলি, আপনি 18 দিন হয়েছে আপনি জেলা সভাপতি হয়েছেন, এবং জেলা সভাপতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে ইনডিরেক্ট কিন্তু প্রচুর কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। কি এমন ঘটলো যে জেলা সভাপতি নবনিযুক্ত হয়েছেন আর সেখানে কিছু মানুষ অন্যরকম কথা বলছে? অন্য কোনো স্বার্থের গল্প কি রয়েছে? দেখুন, সোশ্যাল মিডিয়ায় কারো হাতের লেখাটাকে তো আমি জোর করে বন্ধ করে দিতে পারি না, তবে আমার যেটা মনে হয়েছে একটা চক্রান্ত কোথাও কাজ করছে। যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছেন, সাক্ষী দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের কাছে কখনো যদি আমার এইরকম ভাবমূর্তি তৈরি হয়, যারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন আমার সম্বন্ধে, তার যদি কোথাও বিন্দুমাত্র সত্য বলে কেউ প্রমাণিত করে, বিন্দুমাত্র তিল পরিমাণ সত্য বলে যদি কেউ প্রমাণিত করতে পারে, আর যদি প্রমাণিত হয়, আমি আপনার ক্যামেরার সামনে বলছি, সেদিন আমি আমার সাজা নিজে নিয়ে নেবো, কাউকে সাজা দিতে হবে। যারা করছে তারা কোনো একটা গোষ্ঠীর চক্রান্তে ষড়যন্ত্র করবার জন্য, চক্রান্ত করবার জন্য তারা এটা করছে, আমাকে কালিমালিপ্ত করবার জন্য করছে। ক্ষমতা যদি তাদের থাকে, তাদের যদি সৎসাহস থাকে, যদি সোশ্যাল মিডিয়ায় না লিখে হয় অন ক্যামেরার সামনে অথবা জনসমক্ষে পাবলিক প্লেসে এসে আমার সামনে কথা
আমি পাবলিকের উপরে ছেড়ে দিতে চাই। দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মানুষ, একজন মানুষ যদি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে যে চাকরি দেবার নাম করে বা অন্য কোনো বিষয়ের জন্য কারো কাছ থেকে আমার নিজের প্রভাব খাটিয়ে বা অন্য কারো প্রভাব খাটিয়ে আমি কারো কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছি, আমার মনে হয় তারপরে আমার রাজনীতি করা উচিত নয়। কারণ এটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিই যে আমি এই রাজনীতি করতে রাজি নই, দাঙ্গাবাজি করার জন্য রাজনীতি করব। আপনি বলছেন চক্রান্ত হচ্ছে, কেন মুখোশ খুলে দিচ্ছেন না জানেন? এখনো বোধহয় সময় আসেনি, আর একটু বোধহয় সময় লাগবে, আর একটু সময় মানে লাগবে। খুলবেন আপনি নিশ্চয়ই। প্রয়োজন পড়বে। দেখুন, অনেক খবরই আমাদের কাছে থাকে, সবসময় সব খবরে কাউন্টার করতে হবে, সবসময় সব খবর নিয়ে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু আমাদের একটা সহ্যের সীমা আছে, ধৈর্যের সীমা আছে। সহ্য এবং ধৈর্যের সীমা কিন্তু একটা সময়কে অতিক্রম করে। রোজ দিন অন্যায় কথাবার্তা শুনতে শুনতে কিন্তু অন্যায় প্রতিবাদ করবার জায়গায় মানুষ চলে আসে। আমি এই কারণে এই কথাটা বলছি যে আমিও লক্ষ্য করেছি যে কয়েকদিন ধরে কিছু উল্টাপাল্টা কথাবার্তা ফেসবুকে, আমি জেলা সভাপতি ডিক্লারেশন হওয়ার পর থেকে দেখা হচ্ছে। আজকে আমার নাম করে যদি কেউ কোথাও কিছু অন্যায় করে থাকে, তাহলে যে অন্যায়টার সঙ্গে যুক্ত তার উচিত আমাকে জানানো, যদি আমার নাম করে কেউ করে থাকে। আমি জানার পরে যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেই, তার বিরুদ্ধে যদি আইনগত কোনো অ্যাকশন না নেই, তার নিশ্চয়ই তাদের মনের মধ্যে তখন এই কোশ্চেনটা আসবে যে আমি জানার পরেও আমি তাকে শেল্টার দিয়েছি বা কাউকে শেল্টার দিয়েছি, মানে আমার তো সেখানে সহমত আছে। হতে পারে আমার গোটা জেলার সমস্ত জায়গার মানুষকে আমার নজরে রাখা, কোথাও কেউ আমার নাম ভাঙিয়ে কি করা কিছু করা, সেটা সম্পূর্ণটাই যে আমার নলেজে থাকবে, দখলে থাকবে এমনটা নাও হতে পারে। কিন্তু আমার মনে হয় আমার নলেজ যদি চলে আসে, আমি যদি তার বিরুদ্ধে অ্যাকশন না নিই, ব্যবস্থা গ্রহণ না করি, তখন নিশ্চয়ই সে বিষয় নিয়ে কথা হবে। দেখুন, আপনার ঠিক আগে আগে যে দুজন সভাপতি ছিলেন, বিপ্লব মিত্র, তাকে নিয়ে সবসময় কথা আসতো যে তিনি পরিবারতন্ত্র করে বেড়াচ্ছেন, তার বাড়ির ভাইদেরকে তিনি সুবিধা পাইয়ে দিচ্ছেন, এরকম কথা কিন্তু বিভিন্ন সময় আমরা শুনতে পেয়েছি, বিতর্ক তৈরি হয়েছে। পরবর্তী সময় অর্পিতা দেবী যখন সভাপতি হলেন, পরবর্তী সময় অর্পিতা দেবীর বিরুদ্ধেও কিন্তু অনেক রকম অভিযোগ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল। তারপর আপনার হাতে ব্যাটনটা এলো, এই দুজনের ইমেজ ঠিক করে আপনি নিজেকে কিভাবে দাঁড় করিয়ে রাখবেন? সময় দিন, আমার মনে হয় আপনাদের চোখের সামনে আসবে যে দল কি করতে চাইছে, আমি না, আমরা কি করতে চাইছি। ইতিহাস মানুষকে অনেক কিছু শেখায়, আমার মনে হয় আমরা ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। তাই আগামী দিনের পথ চলা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, ইতিহাসের যে সমস্ত ভুলভ্রান্তি, সেই সমস্ত ভুলভ্রান্তিকে একদম সম্পূর্ণটা মুছে ফেলবার চেষ্টা করে আগামী দিন নতুন করে পথ চলাই আমাদের মুখ। দেখুন, জেলায় একটা চলতি কথা আছে, দুই শীষ কি অবস্থায় আছে, মানে শুভাশিস এবং দেবাশিস, সোনাপাল এবং, তো এদের শুভাশিস বাবু বা সোনাপালের বিরুদ্ধে তো একটা অভিযোগ এসছে, একটা বিজেপি একটা অভিযোগ করেছে, সত্যতা প্রমাণ করার চেষ্টা করেছে, তারপরে দল এখনো কিন্তু সাসপেনশনের জায়গায় যায়নি। কি ভাবছে দল? দেখুন, দল এখনো সাসপেনশনের জায়গায় যেরকম যায়নি, সেরকম আমার মনে হয় দলে তাদের যা গুরুত্ব ছিল, তাদের যে অ্যাক্টিভিটিস ছিল, তার কিছুই এখন বোধহয় নেই, সেটা বোধহয় নিশ্চয়ই আমাকে দেখেছি। সবেমাত্র নতুন জেলা কমিটি আমরা গঠন করছি। একক সিদ্ধান্তে কাউকে দল থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা আমি তার পক্ষে না, আমার মনে হয় দলের একটা আলোচনা হওয়া উচিত। আর সেখানে রাজ্য পার্টির একটা ভূমিকা থাকে, দল নিশ্চয়ই গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নেবে। বিপ্লব মিত্রকে কিভাবে ব্যবহার করবেন? আমি আগেও আপনাকে বলেছি, আবার বলছি, বিপ্লব মিত্র তৃণমূল জয়েন করেছেন, তিনি বহু পুরনো লিডার, রাজ্য পার্টির নির্দেশ অনুযায়ী যেভাবে আমাকে দল ব্যবহার করতে বলবে নিশ্চয়ই করে দেবে। আমরা এবার একটু অন্য প্রশ্ন, মানে একটু ভবিষ্যতের দিকে তাকাই। 2021-এর ভোট 6টা বিধানসভা, দলের হাতে এই মুহূর্তে আছে 2+1, 3টে, দুটোই জিতে এসেছিল, একটা আপনার মাধ্যমে পেয়েছে। লোকসভা ভোটের সময় কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়েছে, বিধানসভার জন্য কিভাবে ঘর গোছাচ্ছেন? আগামী এক মাসের মধ্যে, আজকে 11 তারিখ, জন্মাষ্টমী পূর্ণ তিথিতে আপনাকে অন ক্যামেরায় বলে দিলাম, আগামী এক মাসের মধ্যে দেখে নেবেন দক্ষিণ দিনাজপুর জেলায় বিরোধীদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। লোয়ার লেভেলে, আপার লেভেলে হয়তো সাজা গুজে অনেক নেতা দেখতে পাবেন, কিন্তু লোয়ার লেভেলে বিরোধীদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, আপনাকে আমি কথা দিয়ে দেবো এক মাসের মধ্যে। লোকসভা ভোটের পরে একটা সময় এরকম জেলাতে আলোচনা হচ্ছিল যে বিধানসভায় বোধহয় তৃণমূল 6-0 হবে, আপনি যা বলছেন তাহলে কি 6-6 হতে পারে? লক্ষ্য আমাদের 6-6, সেই লক্ষ্যে আমরা নেমেছি। 6টা সিট আমাদের জিততেই হবে, এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে এই সরকারের যা কর্মকাণ্ড, যেভাবে প্রত্যেক দিন জন্ম থেকে মৃত্যু মানুষের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, সেই পরিকল্পনার, সেই উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিয়ে
দক্ষিণ দিনাজপুর জেলার যে 6টা সিট, সুমন্ডি, হরিরামপুর, গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, বালুরঘাট, এই 6টা সিটই আমরা জিতবো। আমরা যদি একদম বিধানসভা কেন্দ্র ধরে ধরে ভাবি, কোন কোন কেন্দ্রে আপনারা কি অবস্থায় আছেন? দেখুন, লোকসভা নির্বাচনের একটা রেজাল্ট আপনাদের সামনে এসেছিল, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন হরিরামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জ আমরা তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করেছিলাম। আমরা তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করেছিলাম গঙ্গারামপুর, তপন এবং বালুরঘাট। আমরা খারাপ জায়গাগুলোকে, ভালো জায়গাগুলোকে যেরকম আরো ভালো করার চেষ্টা করছি, সেরকম খারাপ যে রেজাল্ট, যেখানে আমরা লোকসভায় খারাপ রেজাল্ট করেছিলাম, সেটা প্রচুর মানুষ নতুন করে আমাদের দলে ফিরে এসেছে। শুধুমাত্র ভালো করবার চেষ্টা করছি বললে তো হবে না, প্রচুর মানুষ যারা ভুল করে বা আমাদের উপর রাগ করে বা ক্ষোভ করে যারা চলে গেছিল, তারা প্রচুর মানুষ আমাদের দলে ফিরে এসেছে। আরো আগামী দিনে ফিরবে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা কমপ্লিট ফাইনাল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি একটা বড় জয়েনিং আমরা গঙ্গারামপুর, বিশেষ করে গঙ্গারামপুর, তপন, বালুরঘাটে আপনারা দেখতে পাবেন। সেই লক্ষ্যে আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা বাকি যে 3টা সিট আমরা খুব খারাপ রেজাল্ট করেছিলাম, বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুর, সেখানে বালুরঘাট। আপনার নিজের কেন্দ্র হচ্ছে গঙ্গারামপুর, এবং যেখানে আপনার লোকসভাতে পিছিয়েছেন, ট্রেল করছিলেন, কিভাবে মেকআপ করলেন বা কতটা মেকআপ করতে পারলেন? দেখুন, আমি নিশ্চয়ই আপনারা জানেন যে 2018 পঞ্চায়েতে আমি তৃণমূল জয়েন করেছিলাম। কাজ করবার সময় আমি খুব কম পেয়েছিলাম। সব থেকে বড় লস হয়েছে আমার গঙ্গারামপুর শহর, যেখানে আমার সেই সময় সেভাবে আমি প্রায় এক প্রকার বলতে গেলে সব মানুষের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। প্রায় কাছাকাছি 12,000 ডাউন ছিলাম। ওভারঅল গঙ্গারামপুর বিধানসভায় এই যে ডাউন, পিছিয়ে পড়া জায়গাটা, এটা আমরা ধরে ধরে অনেকটা মেকআপ করতে পেরেছি। সেই লক্ষ্যে আমার মনে হয় যে আমার গঙ্গারামপুর সিট দল যাকে টিকিট দেবে, আমরা সবার মিলিত, আমাদের সকালের মিলিত প্রচেষ্টা যদি, লক্ষ্য যদি ঠিক থাকে, আমরা যদি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে চাই, তাহলে আমার মনে হয় না গঙ্গারামপুর সিট যেটা কোনো কষ্ট হবে। আপনার ঠিক পাশেই আছে তপন, রাজ্যের মন্ত্রীও বটে, বাচ্চুর হাঁসদা, কিন্তু তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ। এমনকি আমরা জানি যে পিকেও ডেকে বলেছিলেন যে অত বড় প্রাসাদ হলো কি করে, কিভাবে সামলাবেন তপন? দেখুন, অত বড় প্রাসাদ হলো কি করে, আমি এই কথাটার সঙ্গে কোথাও যেন আমার একটা, অনেকেরই বড় বড় রাজপ্রাসাদ আছে। বাচ্চু হাঁসদা একজন হাই স্কুল টিচার, তিনি শিক্ষকতা করতেন। 5 বছর তার আগে তিনি এমএলএ ছিলেন, তারপর তিনি মন্ত্রী। পিকে তাকে কি বলেছে আমি জানি না। ডিপিএসসি চেয়ারম্যানও ছিলেন না। ডিপিএসসি পিকে তাকে কি বলেছে আমি জানি না। তবে আমি আপনাদের কাছে এটাই বলবো, যদি কোথাও এই ধরনের কিছু সমস্যা থাকে, তিনি রাজ্যের মন্ত্রী আছেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ। যদি কিছু ভুল ত্রুটি থাকেও শুধরে নিয়ে নিশ্চয়ই মানুষের কাছে তার ইমেজটাই তৈরি করার চেষ্টা করবো। না, এই প্রশ্ন আপনারই একটা সময় তুলেছিলাম যে রাজ্যের মন্ত্রীর হঠাৎ করে এরকম বানবারন্ত কিভাবে তৈরি হলো, তো এটা কি মানুষ ভালো চোখে দেখছে? তারই এফেক্ট কি 2019-এর লোকসভা ভোটে নিতে হলো? দেখুন, শুধুমাত্র যে তখন খারাপ রেজাল্ট করেছে এমন তো নয়। রেজাল্ট তো আমরা বালুরঘাটেও খারাপ করেছি, রেজাল্ট তো আমরা গঙ্গারামপুরেও খারাপ করেছি। বালুরঘাট, গঙ্গারামপুরে কটা রাজপ্রাসাদ তৈরি হয়েছে সেটা আমি জানি না। তবে বাচ্চু হাঁসদা মন্ত্রী আছেন, ওনার প্রতি কোথাও যদি মানুষের ক্ষোভ তৈরি হয়ে থাকে, আমি নিশ্চয়ই আশা করবো যিনি মন্ত্রী হিসেবে সেই ক্ষোভটাকে নিরসন করবার চেষ্টা করবো। মানে আপনি বলছেন যে তপনটাও মোটামুটি আয়ত্তের মধ্যে এসে যাবে? আশা করছি নয়, আমরা এটা করে দেখো। এই মুহূর্তে কুশমন্ডিতে আপনারা হেরে আছেন বিধানসভা হিসাবে, যদি আমরা দেখি 2016-তে সামান্য আরএসপি ওখানে অনেক দিনের পুরনো বিধায়ক, তিনি রয়ে গেছেন। এবার কি মনে হয় চেঞ্জ হতে পারে? 100% কোনো সন্দেহ নেই, 100 মধ্যে 100 কুশমন্ডি সেটা আমরা জিতব। আর পাশের হরিরামপুর আমাদের, মানে আপনি বলছেন সিপিএম এর সিটগুলো আপনারা, মানে আরএসপি সিটগুলো আপনারা পাবেন না, আমরা আরএসপি সিপিএম আলাদা করে দেখছি না। আমাদের লক্ষ্য 6-6। আমাদের লক্ষ্য 2021 তৃতীয়বারের জন্য আরেকবার মানবিক মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার যে 6টা সিট আমরা যদি উপহার হিসেবে দিতে পারি, এটা আমার একার না, এটা দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস পরিবারের লোক। আপনাদের সবচেয়ে সেফ সিট বোধহয় কুমারগঞ্জ। আমরা লোকসভা ভোটে নিরিখেও দেখেছি যে কুমারগঞ্জে ভালো ফল হয়েছে, কিন্তু কুমারগঞ্জে তোরাপ্রসাদ মন্ডল রয়েছেন বিধায়ক, কিন্তু তার আগের যিনি বিধায়ক ছিলেন তিনিও চেষ্টা করছেন টিকিটটা পেতে, এরকম খবর রয়েছে। তো কোথাও কি অন্তর্দ্বন্দ্ব হতে পারে আবার? দেখুন, এরকম কিছু চান্স নেই। সবাই টিকিটের দাবিদার হতে পারে, টিকিট দেওয়ার মালিক একজন। টিকিট না পেলে সে দলের বিরোধিতা করবে, সারা সে দল করে বলে আমার মনে হয়। আমি গঙ্গারামপুরের বিধায়ক আছি, দল যদি আমাকে টিকিট না দেয়, আমি দলের দায়িত্বে আছি, আমি দলের বিরোধিতা করবো। দল যদি মনে করে থাকে আমাকে টিকিট না দেওয়া উচিত, আমি জোর করে সেই টিকিটটা ছিনিয়ে নিতে পারবো?
আমার মনে হয় না এই রাস্তায় কারো আশা সবারই থাকা উচিত। না না, আমি এটা বলি যে তৃণমূলের তো এখন মধ্যে এটাই কনসেপ্ট হয়ে গেছে। লোকসভা ভোট দেখুন, বিধানসভা ভোট দেখুন, যে যেখানে যেখানে পছন্দের লোকজন যারা প্রার্থী হতে পারছে না তারা হয় বিরোধিতা করছে, নয় অন্য দলে চলে যাচ্ছে। এটাই তো ট্রেন্ড। না, এই ট্রেন্ডটা, এইটা তৃণমূলের ট্রেন্ড না, এই ট্রেন্ডটা তৈরি হয় জেলা স্তরে কিছু নেতার জন্য, জেলা স্তরে কিছু নেতার অধ্যত্ত আচরণের জন্য এই সমস্ত তৈরি হয়। আমি জেলা সভাপতি হিসেবে যদি আমি যে অধ্যত্তের জায়গায় চলে যাই, তখন সব থেকে বড় ক্ষোভটা আমার উপরে তৈরি হয়। এটা দলের ক্ষোভ নয়, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ নয়। এই যে জেলা স্তরে কিছু নেতার অধ্যত্ত, যারা যারা সবসময় তৃণমূলের কাজ করবে, অথচ কোনো একজনের অধ্যত্বের শিকার হবে। আজকে ধরুন আমি সভাপতি আছি, জেলায় প্রাণ দিয়ে তৃণমূলের কর্মীরা কাজ করবে, কেন আমার ধমকানি চমকানি আমার পছন্দের লোকের কথা শুনবে? যারা তৃণমূলের কাজ করবে তাদের কথা শুনতে হবে। আমার দল সেক্ষেত্রে তৃণমূলের দলের যারা কাজ করবে তাদের কথা শুনে সবাইকে তো আর কারণ টিকিট দিতে পারবে না, একজনকেই টিকিট দিতে হবে। বাকিদের নিশ্চয়ই সেটা তাদেরও হয়তো টিকিট পাওয়ার যোগ্যতা আছে, অধিকার আছে, বাট সবাইকে তো টিকিট দল দিতে পারবে না। একজনকেই টিকিট দেবে, যাকে টিকিট দিলে তার হয়ে আমাদের লড়া উচিত, যদি আমরা দল করি। কি মনে হয় যে লাস্ট কয়েক বছরের ইতিহাসে তৃণমূলে যারা কাজ করছেন তাদের অনেকেরই কি লোকটা প্রবণভাবে বেড়ে গেছে? মানে তৃণমূলে এলাম মানে কিছু পেতে হবে, না পেলেই অন্যদিকে সরে যাবো। দেখুন, এটা একদম ব্যক্তিকেন্দ্রিক কথা, এটা মানুষের মনে নিজের ইচ্ছা। আমি আমার ইচ্ছাটা বলতে পারি, আমি আমার মনের ইচ্ছাটা প্রকাশ করি। না, আপনি তো সভাপতি, যদি এরকম থাকে আপনি বাকি লোকেদের মধ্যে কিছু সঞ্চার করবেন না? বলি, আমি আমার মনের ইচ্ছাটা বলতে পারি, আমি আমার ভাবটা প্রকাশ করতে পারি। ব্যবসার দল দুটোকে এক জায়গায় করা যায় না। যদি ব্যবসার দল দুটোকে এক জায়গায় করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সব থেকে বড় সমস্যার জায়গা। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি ব্যবসার সঙ্গে যুক্ত থাকতেই পারি, কিন্তু আমি যখন রাজনীতির সঙ্গে এসেছি, আমার সেই ব্যবসার জায়গাটা ব্যবসার জায়গায় আলাদা করা উচিত, দলটাকে আলাদা করা উচিত। দলকে ব্যবহার করে আমার ব্যবসাকে যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে আমি ব্যবসাটাকে বাড়াবার জন্যই দলের সেটা ধরে নিতে হবে। কারণ যারা রাজনীতি করে তাদেরও সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও তার ছেলে মেয়ের পড়াশোনা আছে, তার বাবা মা আছে, তাদের অসুখ বিসুখ আছে, তাদের দেখভাল করার নিশ্চয়ই অর্থের প্রয়োজন আছে। কিন্তু সেই অর্থটা অন্যায়ভাবে রোজগার করার পক্ষে আমি, তার ন্যায়ের পথে সে রোজগার করুক। এটার কনটেক্সট এটা বলতে পারি যে আমরা এর আগে জেনেছিলাম যে আপনি একটা বোধহয় ব্যবসা করতেন, দল করতে এসে ব্যবসাটা বন্ধ করে দিয়েছিলেন, যাতে করে কোনো রকম করাপশনের দাগ না লাগে। শুধু বন্ধ করে দিয়েছি নয়, আমি আমার ফ্যামিলিতে কাউকে সেই ব্যবসার সঙ্গে যুক্ত করিনি। আমি চাইলে আমার ফ্যামিলির যে কাউকে আমি ট্রান্সফার করতে পারতাম, আমি সেই রাস্তাটাও হাঁটিনি, আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তারপরেও দুঃখ হয়, জানেন তো, যখন বিভিন্ন সময় অন্যায়ভাবে কিছু লেখালেখি বেরোয়, যারা আমি জানি একটু প্রমাণ করবার ক্ষমতা তাদের নেই, তারা হয়তো কারো নাম জড়িয়ে আমাকে কালিমালিপ্ত করতে পারে, বাট কোথাও একটা আঘাত কাজ করে তখন। আমি চেষ্টা করি নিজেকে যতটা সম্ভব স্বচ্ছ রাখা, কিন্তু আমিও তো মানুষ, মনের অজান্তে হয়তো কোথাও কোনো ভুল কখনো হয়ে যায়, যেতে হয়তো আমি জানি না। তবে যদি আমার দ্বারা কখনো কোনো ভুল, আমার দ্বারা কোনোভাবে কোনো মানুষ যদি কখনো আঘাত পেয়ে থাকে, আমি নিশ্চয়ই সেই ভুলকে শুধরে নিয়ে আগামী দিনে নতুন করে যাতে সেই ভুল অন্তত আমার দ্বারা না থাকে, তার জন্য সবসময় তৈরি থাকি। আমরা ফিরে আসি, সবচেয়ে খারাপ অবস্থা বোধহয় বালুরঘাট বিধানসভা, আমরা বাকিগুলো আলোচনা করলাম। তুলনামূলকভাবে আমার যে 6টা বিধানসভার সিট, আমাদের বালুরঘাট সিট আমাদের কাছে অনেকটা লড়তে হবে, অনেকটা পথ চলতে হবে। এখনো তৈরি নয়, এখনো আমরা সেভাবে তৈরি করে ফেলেছি, এটা বলা ভুল, কিন্তু আমরা অনেকটা তৈরি করেছি, আরো অনেকটা তৈরি করতে হবে, তবে এটা পূর্ণাঙ্গ রূপ পাবে। দুটো পৌরসভা, বালুরঘাট পৌরসভা, গঙ্গারামপুর পৌরসভা, ভোট হতে হয়তো লকডাউন করোনা এসবের কারণে ভোট হয়নি, ওই দুটো পৌরসভার অবস্থা ঠিক এরকম। বালুরঘাট পৌরসভা আমাদের অনেক কাটতে হবে, বালুরঘাটবাসীর কাছে আমাদের আরো বেশি করে পৌঁছাতে হবে। গঙ্গারামপুর পৌরসভায় আমরা ছিলাম, গঙ্গারামপুর পৌরসভার নির্বাচনে আমরা নিশ্চয়ই বালুরঘাটটা যদি ভালো করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। জেলাতে বিজেপি কতটা ফ্যাক্টর? বিজেপি ফ্যাক্টর না, দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে বিজেপি কোনো ফ্যাক্টর না। দক্ষিণ দিনাজপুর জেলায় শুধু নয়, গোটা রাজ্যে শুধুমাত্র জাতপাতটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এটা খুব চিন্তার বিষয়। এই জাতপাতের ফ্যাক্টরটা কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা কতটা আটকাতে পারবো, সেটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন রিসেন্টলি আমরা আলোচনা করে দেখছিলাম জেলাতে কিন্তু তৃণমূলের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে সেভাবে কিন্তু মুসলিম সম্প্রদায়কে সেভাবে সামনে আনা হচ্ছে না, এটা নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ আছে, কি বলবেন বা কিভাবে দেখবেন? আমি এই বিষয়টার সাথে একমত। আমি তৃণমূল কংগ্রেস থেকে সম্প্রদায়গতভাবে কাউকে চিহ্নিতকরণ করা হয়, আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে। দক্ষিণ দিনাজপুর জেলাতে তৃণমূলের লেভেলে নিশ্চয়ই মহামেডান আছেন, একাধিক জায়গায় ইতিপূর্বে ব্লকের দায়িত্ব মুসলিম লিডাররা সামলেছেন, জেলার গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিম লিডাররা ছিলেন। আমার মনে হয় আলাদা করে দেখবার কিছু বিষয় আছে।
তাহলে আগামী দিনে জেলার কমিটি তৈরি করা কি একদম সম্পূর্ণ না কাজ এখনো বাকি? না, নিশ্চয়ই হয়ে গেছে। আপনি একটু আগে বলছিলেন যে মানে আমরা কথার মধ্যে একটা দ্বিচারিতা দেখতে পেলাম। আপনি বললেন যে দলের সবাই মিলে খাটছে, সবাই মিলে কাজ করছে এবং ভালো রেজাল্ট করবো, 6-6 করার চেষ্টা করবো। আবার আপনি এটাও বলছেন যে দলে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। যদি চক্রান্তই হয় তাহলে কি করে? না, আমি একবার দলে আমার বিরুদ্ধে চক্রান্তের কথা বলিনি। আমার কথা যদি বলে থাকি তাহলে আমি ভুল বলেছি। আমি বলেছি কিছু মানুষ, হ্যাঁ, তারাও তো দলেরই লোক। তারা, আমি জানি না তারা দল করে কিনা। তারা, আমি দলের নেতা হিসেবে তাদেরকে আমি চিনিও না, জানিও না। একটা অংশ সেই চক্রান্তের সঙ্গে যুক্ত। আমরা চেষ্টা করছি যে আমাদের দলের কেউ এই চক্রান্তের সঙ্গে যুক্ত আছে কিনা। যদি আমাদের দলের কেউ এই চক্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এলাকাবাসীকে আপনি কি বার্তা দেবেন? জেলাবাসীর কাছে আমার একটাই বার্তা, দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আপনাদের যে সকলকে নিয়ে পালন করাটাই আমার মূল লক্ষ্য। আলাদা করে আমাকে জেলা সভাপতি হিসেবে আলাদা করে কিছু ভাবা, আলাদা করে কিছু চিন্তা করা, আমাকে নিয়ে অনেক কিছু কথা বলা, তার কাছে যাওয়া, তার কাছে সময় নেওয়া, এরকম কিছু বিষয় নয়। আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। জেলাবাসী সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে যেরকম আমার আবেদন থাকবে যে আসুন আমরা সকলে মিলিতভাবে তৃণমূল কংগ্রেসটাকে করি। আবার জেলার তৃণমূল কংগ্রেসের বাইরে যারা বিরোধী দলের সঙ্গে আছেন, সব আমার জনসাধারণের কাছে একটাই আবেদন থাকবে, রাজনৈতিক পরিবেশ বজায় রেখে যারা বিরোধী দল করছেন, যারা বিজেপি আছেন, আরএসপি আছেন, সিপিএম আছেন, কংগ্রেস আছেন, তাদের কাছে আমার, যারা রাজনীতি করেন না তাদের কাছে আমার আবেদন যে দক্ষিণ দিনাজপুর জেলা যাতে শান্তি বাতাবরণ বজায় থাকে, রাজনৈতিক পরিবেশ বজায় থাকে। আমি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সকলের কাছে আবেদন রাখবো। একটা কথা উঠছে যে অসামাজিক যারা লোকজন রয়েছেন তাদেরকে তৃণমূল এই মুহূর্তে আশ্রয় দিচ্ছে। কাদেরকে অসামাজিক লোকজন বলছে আমি এটাই জানি না। তাদের বিরুদ্ধে কেস রয়েছে একাধিক। কেস থাকলে অসামাজিক লোক হয় তাহলে তো আমাদের প্রথম কথা, আমাদের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কি করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যিনি সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমার তো মনে হয় না তার সে দায়িত্বে থাকা উচিত। বাকিদের প্রমাণ আমি ছেড়ে দিলাম, আমি একটাই উদাহরণ দিচ্ছি, অমিত শাহ তো থাকাই উচিত। তার মানে আপনি বলছেন যে আপনি এদের সঙ্গে থাকছেন না, আমি এদের সঙ্গে থাকছি বলে রাজনীতি করতে গিয়ে অনেকের নামে মামলা হচ্ছে। আমি যখন ছাত্র পরিষদ করেছি, আমি যখন ছাত্র পরিষদ জিএস ছিলাম, আমিও মামলা খেয়েছি, আমিও জেলে গেছি, পুলিশ হাজতে গেছি। তাহলে কি আমি ক্রিমিনাল? রাজনীতি করতে গিয়ে কখনো কখনো আমাদের রাজনৈতিক গন্ডগোলের সঙ্গে জড়িয়ে পড়তে হয়, কেসকাবারি হয়, তার মানে কি আমি ক্রিমিনাল? আমি দলের জন্য লড়াই করবো, দলের জন্য মারামারি করবো, দলের জন্য কখনো কেস খাবো, আমি দলে জায়গা পাবো না, আমি এটা বিশ্বাস করি। তবে ব্যক্তিগত কারণে যদি কেউ কোনো করাপশনের সঙ্গে যুক্ত হয়, চুরি ছিনতাই গন্ডগোলের সঙ্গে যুক্ত হয়, দল নিশ্চয়ই তাকে মানতে হবে। দলের জন্য লড়াই করতে গিয়ে যদি কেউ কেস খেয়ে থাকে, আমার মনে হয় দলে তাকে জায়গা দেওয়া উচিত। আমরা একই সঙ্গে দেখেছি যে তৃণমূলকে সাহায্য বা সুবিধা পাইয়ে দেওয়ার কারণে বেশ কিছু পুলিশ অফিসার জেলার মধ্যে যারা কিন্তু করাপ্টেড হয়ে গেছেন বা অসামাজিক কাজকর্ম বা বিভিন্ন রকম ব্যবসার কাজ করছেন, পুলিশে ফাঁকি, তাদের অবস্থা বেশ ভালো হয়েছে। দল কি নতুন করে কিছু ভাববে তাদেরকে নিয়ে? যদিও এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, এটা সরকার এবং যারা দায়িত্বপূর্ণ পদাধিকারী যারা আছেন তাদের বিষয়। তো আমাদের নলেজে যদি এরকম কিছু আসে, এটা কিন্তু মানলাম না। জেলা সভাপতিরা তো দেখুন, আমি সরকারের সভাপতি নই, আমি একটা দলের সভাপতি। সরকার আর দল দুটো মিলিয়ে মিশিয়ে একাকার করলে কিন্তু হবে। সরকার চলে সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সরকার চলে তার নির্দিষ্ট কাজকর্মের মধ্যে দিয়ে। পুলিশ মন্ত্রী আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তারা আছে। হ্যাঁ, দলের সভাপতি হিসেবে আমার নলেজে বা দলের নলেজে এরকম কিছু ঘটনা আসলে আমরা নিশ্চয়ই সেটা সরকারের সঙ্গে আলোচনা করতে পারি, এই সমস্যা তৈরি হচ্ছে, এটা বলে আমাদের সরকারের দেখা উচিত। সরকারে থাকা দল, সেই দলের জেলা সভাপতি তারাই তো ঠিক করে দেন যে এইভাবে তো চলে আসছে যে এটা আমার কাছে থাকবে, কে চলে যাবে, কে থাকলে সুবিধা পাওয়া যাবে, কে থাকলে অসুবিধা হবে, তো জেলা সভাপতিরা ঠিক করে দেন। এটাই তো চলে আসছে। জানি না আমি কারা এটা করেছি বা কারা এটা করে থাকেন, আমার কাছে এটা মনে হয় না এটা কোনো ঠিক। পুলিশকে দিয়ে পার্টি করবার পক্ষে আমি পার্টি দলের কর্মী। মানে আমাদের কাছে এরকম খবর আছে যে দক্ষিণ দিনাজপুরের কোনো পুলিশ অফিসার যদি জেলা সভাপতি চেঞ্জ হয় বা অন্যান্য কিছু এদিক ওদিক হয়, সেটা এতে করে আটকানো যায় বা সেই খবর পাওয়ার জন্য সে কলকাতা বালুরঘাট 2-4বার এই লকডাউন পিরিয়ডে করেছেন। এবং ব্যক্তিগতভাবে কি করেছেন সেটা তার বিষয়, আমি জেলা সভাপতি হিসেবে বলতে পারি। সরকার কাকে পুলিশ অফিসার হিসেবে পাঠাবে সেটা তাদের ব্যাপার। পুলিশকে দিয়ে পার্টি করার পক্ষে আমি নই, আমি দলের কর্মীদের নিয়ে পার্টি করার।
মানে কোনো পুলিশ কর্মী যদি করাপ্টেড হয়ে যান তাহলে কি ব্যবস্থা নেবেন আপনি, বা ব্যবস্থা নেওয়ার কথা আমার বলবেন? ব্যবসা আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো অধিকারই নেই। আমি সরকারের সঙ্গে কথা বলতে পারি, জানাতে পারি যে আমার এই সমস্যাটা হচ্ছে এখানটা, এটা বোধহয় সরকারের দেখা উচিত। আমি জাস্ট বার্তাটা পৌঁছে দিতে পারি, কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অধিকার তো আমার নেই। এরকম খবর আছে যে জেলার কোনো ব্যবসায়ী আপনি আসার পর তারা কিন্তু উঠে পড়ে লিখেছেন যে সভাপতি চেঞ্জটা বোধহয় ভুল হলো বা ক্ষতি হলো, সেই জন্য বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন, যাতায়াত করছেন। কি কারণ? আমি জানি না কি কারণ। মানে এটা আপনি স্বীকার করছেন যে এরকম খবর আপনার কাছে তার মানে আছে? আমি জানি না এই বিষয় নিয়ে কেউ বলেছে, আমি সেটাই জানি। এটা আমার নলেজেই নেই। কারণ জেলার যারা ব্যবসায়ী আছে তাদের সকলের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি আছে। আমি তো দেখেছি ব্যবসায়ী মহল অত্যন্ত খুশি। এক একজন আছেন, ব্যক্তিগত এক একজন আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। ব্যবসায়ী মহল অত্যন্ত খুশি, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত আমার গঙ্গারামপুর এলাকায় একজন ব্যবসায়ীও দাঁড়িয়ে বলতে পারবেন না আমি যখন সভাপতি ছিলাম কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে হাত পেতে বলা হয়েছে টাকা দিতে হবে, কোনো দোকানদারের কাছে গিয়ে বলা হয়েছে টাকা দিতে হবে। এবং একাধিক ব্যবসায়ী আমার সামনেও সেটা স্বীকার করছে যে আমরা বোধহয় অনেকটা ভালো আছি, ব্যবসায়ী করতে গিয়ে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে আমি তো দেখেছি যে দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ী মহল অত্যন্ত খুশি। একাধজনকে কি বলেছে আমার জানা নেই। ব্যবসায়ীদের জন্য কি বার্তা দেবেন? খুব সুন্দরভাবে ভালোভাবে ব্যবসা করুন। ব্যবসা করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয়, দল তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে। তারা স্বচ্ছ ব্যবসা করবে, কারণ ব্যবসার মধ্যে দিয়ে অনেক বেকারদের কর্মসংস্থান হয়। অতএব এই ব্যবসার জায়গাটা আরো ভালো হোক। একদম একটা বিতর্কিত প্রশ্ন করি। এরকম কথা জেলাতে কান পাতলে শুনতে পাওয়া যাচ্ছে যে আপনার বিরুদ্ধে সত্যি একটা চক্রান্ত চলছে, এবং তারা চেষ্টা করছে আগামী 2 মাসের মধ্যে আপনি ব্যর্থ বা অসফল সেটা প্রমাণ করার, এবং পরবর্তী সময় আপনাকে সভাপতি থেকে যাতে করে সরানো যায় বা অন্য কেউ সভাপতি হিসেবে আসেন, তার একটা কিন্তু প্রচেষ্টা চলছে, এবং তারা সময়সীমাও ধরে নিয়েছে 2 মাস। এরকমটা কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনি 2021-এর ভোট নিয়ে ভাববেন নাকি এই চক্রান্তগুলোকে নিয়ে ভাববেন? কিভাবে কনসেন্ট্রেট করবেন? আমি এই বিষয় নিয়ে একদমই ভাবছি না। আমার বিন্দু মাত্র এই বিষয় নিয়ে আমার ভাবনা নেই। আমি জেলার সভাপতি হওয়ার জন্য আমার রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কখনো আমার মনে হয় না আমার সেই সুপারিশ করবার সুযোগ হয়েছে, বা দলের কোনো নেতার কাছে আমার কোনো সুপারিশ করবার সুযোগ হয়েছে। দল আমাকে কাজ করতে বলেছে, যে কয়দিন দল আমাকে কাজ করবার সুযোগ দেবে আমি সেদিন তিনি কাজ করবো। দল যদি মনে করে কাউকে চেঞ্জ করে তা আমার বলার কি ব্যাপার আছে, এটা আমার কিছু বলার নেই। 2019-এ বিপ্লব বাবু চলে যাওয়ার পর জেলা পরিষদ বিজেপিতে চলে গেছিল, যারা সভাপতি, সভাধিপতি, সহসভাধিপতি বিজেপিতে চলে গেছিল। পরবর্তী সময় আবার তৃণমূলে ফিরে এসছে তারা, কিন্তু তারপরেও জানা গেছিল যে তারা বোধহয় কোথাও বিপ্লব বাবুর সাথে তাদের একটা ঘনিষ্ঠতা আছে। বিপ্লব বাবু ফিরে এসছেন, এই জেলার সভাধিপতি জেলা পরিষদের এরা কতটা আপনার সঙ্গে থাকবেন? আমার দলে বিপ্লব বাবুর সাথে যোগাযোগ করা আমার সঙ্গে থাকার বা বিপ্লব বাবুর সঙ্গে থাকার কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। দলের সঙ্গে আছেন কিনা সেটাই সব থেকে বড়। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তৃণমূল একটা সময় হাতের বাইরে গেছিল। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তৃণমূলের, বিপ্লব বাবু তৃণমূলের, আমরা সবাই তৃণমূল। অর্থাৎ এখানে মমতা ব্যানার্জি লোকের বাইরে কারো লোক, আমরা সবাই তৃণমূলের লোক। আলাদা করে কারো লোক দেখবার কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। অতএব সেক্ষেত্রে আমরা একটা বার্তাই সবার কাছে পৌঁছে দিতে পারি যে আমরা সবাই তৃণমূলের লোক, আমরা সবাই তৃণমূলে আছি। তৃণমূল কংগ্রেসে আরো বেশি শক্তিশালী আমরা হতে চাই, আরো বেশি শক্তিশালী যাতে আমরা হতে পারি সেই চেষ্টা করে আমরা নেব। তার মানে আপনার পাখির চোখ 2021-এ 6-6 যাতে করে মানুষ ভালো থাকে। একদম প্রথম লক্ষ্য হচ্ছে জেলার মানুষকে ভালো রাখা। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে জেলার যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে সুরক্ষিত করা, যাতে করে ব্যবসায় কোনো রকম ভাবে হাম্পার না হয়। এটা আমার হচ্ছে জেলার মানুষকে ভালো রাখার ক্ষেত্রে। আর দলের ক্ষেত্রে যদি বলেন তাহলে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে 6 বিধানসভার সিট জিতে তৃণমূল কংগ্রেসের আমরা যারা ওই এলাকার কর্মী আমরা সকলে মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার হিসেবে তুলে দেওয়া, একা গৌতম দাস। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলে নিলাম নবনিযুক্ত দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি, তিনি গঙ্গারামপুরের বিধায়ক বটে, সেই গৌতম দাসের সঙ্গে। গৌতম দাস একদম জানাচলা ভাষায় জানালেন যে তিনি কিন্তু মানুষকে ভালো রাখার কথা ভাবছেন, এবং বলছেন যে যদি কোথাও কোনো করাপশন হয়ে থাকে তাহলে ওনাদের কাছে যদি সেই খবর পৌঁছায় তাহলে কিন্তু দল সেটা বরদাস্ত করবে না। জেলার মানুষদের যে একটা সমস্যা বা ক্ষোভ ছিল যে কোথাও না কোথাও মানুষের একটা অসুবিধার দলের কর্মী, দলের নেতাদের কাছ থেকে পাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা একটা গৌতম বাবুর নেতৃত্বে তৃণমূল দল কিন্তু এই মুহূর্তে করবে বা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করবে। এটা কিন্তু গৌতম বাবু সরাসরি জানিয়ে দিলেন। তার সঙ্গে সঙ্গে এটাও জানালেন যে দলে আলাদা করে কোনো মাথা নেই,
সবটাই একটা তৃণমূল দল। গৌতম দাস একা গৌতম দাস নয়, সবাই মিলে জেলাটাকে ভালো রাখার চেষ্টা করবে, জেলার মানুষকে ভালো রাখার চেষ্টা করবে, ব্যবসায়ীদেরকে কাজ করার একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করবে, যাতে মানুষ নিজেদের সিচুয়েশনটা বুঝতে পারে এবং 2021-এ তৃণমূল এই জেলা থেকে 6-6 হতে পারে। এগুলো কতটা বাস্তবে রূপায়িত হবে আগামী সময় সেটা বলে দেবে। গৌতম দাস এবং তার টিম কিভাবে কাজ করবেন জেলায়, সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখবো এবং আপনাদের জানাতে থাকবো যে কাজ কতটা ভালো হচ্ছে বা কাজের ধরন কতটা পাল্টালো। আগামী দিন বলে দেবে গৌতম বাবুর এই কথাগুলো কথা থেকে গেল না কার্যে পর্যবসিত হলো। ক্যামেরায় স্বরূপের সঙ্গে পার্থ প্রসাদ চট্টোপাধ্যায়, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.